হুম। আমরা সারা জীবন কিন্তু টাকার পেছনেই ছুটি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু দি অ্যালমেনাক অফ নাভাল রবিকান্ত বলছে আমাদের আসল প্রয়োজন আসলে টাকা নয়, সম্পদ। ঠিক সম্পদ। আজকের এই ডিপ ডাইভে আমাদের মিশন হল প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে সত্যিকারের সম্পদ আর স্বাধীনতা অর্জনের সেই সূত্রগুলো ডিকোড করা। দারুণ একটা বিষয়। সোর্স ম্যাটেরিয়াল হিসেবে আমাদের হাতে রয়েছে এমন কিছু যুগান্তকারী ধারণা যা রোজকার ওই ৯টা-৫টার ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার একটা সুস্পষ্ট ব্লুপ্রিন্ট দেয়। কিভাবে আমরা কাজ, সময় আর টাকাকে দেখি, সেই লেন্সটাই আজ হয়তো পুরোপুরি বদলে যাবে। তথ্যের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তথ্য পাওয়া নয়। একদমই না। ইন্টারনেট খুললেই তো হাজারো গাইডলাইন্স। রাইট, ইন্টারনেট খুললেই হাজারো উপদেশ পাওয়া যায়। আসল চ্যালেঞ্জ হলো সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানগুলোকে জোড়া লাগিয়ে এমন একটা সিস্টেম দাঁড় করানো। এমন একটা সিস্টেম দাঁড় করানো যা সত্যিকার অর্থে কাজ করে। সোর্স মেটেরিয়ালে ঠিক এই সিস্টেম বা ইঞ্জিন তৈরির উপরেই জোর দেওয়া হয়েছে। মানে শুধু ধনী হওয়ার কথা বলা হয়নি। না, বরং এমন একটা কাঠামো তৈরির কথা বলা হয়েছে যা মানুষকে তার নিজের সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। এই সিস্টেম তৈরির একেবারে প্রথম ধাপ হিসেবে সোর্সে সম্পদ আর টাকার মধ্যে একটা চমৎকার সীমারেখা টানা হয়েছে। যেটা বোঝা খুব জরুরি। সাধারণত মানুষ এই দুটোকে একই মনে করে, কিন্তু গভীরে গেলে দেখা যায় টাকা হলো অন্যের সময় বা শ্রম কেনার একটা মাধ্যম মাত্র। আমরা যখন আমাদের সময় বিক্রি করে কাজ করি তখন তার বিনিময়ে টাকা পাই। অর্থাৎ টাকা হলো একটা আইওইউ বা স্বীকৃতি। আর মুশকিল হলো ইনফ্লেশনের কারণে এই জমানো টাকার মান সময়ের সাথে সাথে কমতে থাকে। একদম। শুধু টাকা জমিয়ে কখনোই প্রকৃত স্বাধীনতা আসে না। আর ঠিক এই কারণে সম্পদ বা ওয়েলথের ধারণাটি এত বেশি প্রাসঙ্গিক। সম্পদ বলতে এখানে কোনো ব্যাংক ব্যালেন্স বোঝানো হয়নি। সম্পদ হলো এমন একটা সিস্টেম, এমন একটা ব্যবসা বা মেকানিজম যা সরাসরি শ্রম ছাড়া প্রতিনিয়ত রিটার্ন জেনারেট করে। হ্যাঁ, এটা হতে পারে এমন একটা কারখানা যা স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘন্টা চলছে, কিংবা এমন কোনো সফটওয়্যার বা কোড যা একবার লিখে ছেড়ে দেওয়ার পর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ ব্যবহার করছে। রাইট, এমনকি রিয়েল এস্টেট বা ভাড়ায় দেওয়া জমিও সম্পদের আওতাভুক্ত। মূল কথা হলো এই সিস্টেমটা সচল রাখার জন্য কাউকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শারীরিক বা মানসিকভাবে উপস্থিত থাকতে হচ্ছে না। সোর্সে এই প্রসঙ্গে অত্যন্ত শক্তিশালী একটা উক্তি রয়েছে। ওই যে ঘুমানোর সময়ও আয় করার বিষয়টা। হ্যাঁ, ঘুমানোর সময়ও আয় করার উপায় বের করতে না পারলে মৃত্যু কাজ করে যেতে হবে। বাপরে, এই কথাটা আমাদের বর্তমান ক্যারিয়ার কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে। অবশ্যই করে। আমরা যদি আমাদের সময়কে সরাসরি টাকার বিনিময়ে বিক্রি করার মডেলে আটকে থাকি, তবে আমরা একটা নির্দিষ্ট সীমার পর আর এগোতে পারব না। কারণ দিনের শেষে সবার হাতেই মাত্র ২৪ ঘন্টা সময় রয়েছে। ঠিক, সময় বিক্রি করে এই সীমানা পার হওয়া গাণিতিকভাবেই অসম্ভব। এই সীমাবদ্ধতা ভাঙার জন্যই সোর্স মেটেরিয়াল আমাদের পরিচয় করিয়ে দেয় স্পেসিফিক নলেজ বা বিশেষ জ্ঞানের সাথে। এই বিশেষ জ্ঞান আসলে কি? মানে এটা কি কোনো ডিগ্রি দিয়ে অর্জন করা সম্ভব? না, প্রথাগত শিক্ষা ব্যবস্থা সব সময় চেষ্টা করে মানুষকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে তৈরি করতে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলো এমনভাবে কারিকুলাম সাজায় যাতে একজনকে দিয়ে কাজ না হলে খুব সহজেই অন্য একজনকে দিয়ে সেই জায়গা পূরণ করা যায়। রাইট, রিপ্লেসেবল করে তোলে। কিন্তু স্পেসিফিক নলেজ সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। এটি হলো মানুষের ভেতরে সেই সহজাত প্রতিভা বা কৌতূহল, যা কোনো সিলেবাস পড়ে শেখা যায় না। একদম। এই স্পেসিফিক নলেজের ব্যাপারটা বেশ কৌতূহল উদ্দীপক। এটা অনেকটা এমন স্কিল যা মানুষ হয়তো ছোটবেলা থেকে খুব স্বতঃস্ফূর্তভাবে করে আসছে। হতে পারে সেটা খুব জটিল কোনো ডেটা অ্যানালাইসিস করার ক্ষমতা, অথবা মানুষের সাইকোলজি বুঝে দারুণ কোনো গল্প বলার বা সেলস স্পিচ তৈরি করার ক্ষমতা। হ্যাঁ, সোর্সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে জিনিস সমাজ কাউকে কোনো ট্রেনিং সেন্টারে বসিয়ে শিখিয়ে দিতে পারে। সেই একই জিনিস সমাজ অন্য কাউকে শিখিয়ে প্রথম ব্যক্তিকে অনায়াসেই রিপ্লেস করে দিতে পারে। ঠিক, কিন্তু স্পেসিফিক নলেজ যেহেতু মানুষের নিজস্ব অভিজ্ঞতার ফসল, তাই এটি কখনো চুরি করা যায় না বা অন্য কাউকে দিয়ে পুরোপুরি প্রতিস্থাপন করা যায় না। সোর্সে এই বিশেষ জ্ঞান চেনার একটা দারুণ উপায় বলা হয়েছে। সেই অ্যানালজিটা নিজের কাজকে এমন একটা স্তরে নিয়ে যেতে হবে যেন তার নিজের কাছে একেবারে খেলা বলে মনে হয়। হ্যাঁ, কিন্তু বাইরের অন্য মানুষদের চোখে তা মনে হয় কঠোর পরিশ্রম। রাইট,
যখন কেউ তার এই বিশেষ জ্ঞান বা সহজাত প্রতিভার উপর ভিত্তি করে কাজ করে তখন তার কাছে কাজের সময়ে বা ক্লান্তি কোনো বিষয় থাকে না। সে ঘণ্টার পর ঘণ্টা অবলীলায় কাজ করে যায়। কারণ কাজটাই তার কাছে একটা আনন্দের বিষয়। অথচ বাইরে থেকে দেখে সাধারণ মানুষ মনে করে এই ব্যক্তি কতটা হাড়ভাঙা খাটুনি খাটছে। দারুণ একটা পয়েন্ট। তো এই স্পেসিফিক নলেজ খুঁজে পাওয়ার পর সেটাকে কাজে লাগিয়ে বড় কিছু তৈরি করার জন্য তো লেভারেজ প্রয়োজন। অবশ্যই লিভারেজ ছাড়া বড় হওয়া সম্ভব না। শুধু একা বসে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে চরম পরিশ্রম করলেই যে কেউ ধনী হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। সোর্সের লিভারেজকে 3টি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো লেবার লিভারেজ বা শ্রমের বহুগুণ বৃদ্ধি। সহজ কথায় অন্য মানুষদের দিয়ে নিজের কাজ করানো। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শত শত বছর ধরে মানুষ এই লেবার লিভারেজ ব্যবহার করে সম্পদ তৈরি করেছে। কিন্তু লেবার লিভারেজ তো বর্তমানে বেশ কঠিন, তাই না? হ্যাঁ, বর্তমানে এটি ব্যবস্থাপনা করার সবচেয়ে কঠিন, কারণ মানুষ তো আর কোনো যন্ত্র নয়। মানুষের সাথে কাজ করার মানে হল অফিস রাজনীতি, আবেগ, মোটিভেশন এবং আরও অসংখ্য মানবীয় জটিলতার মোকাবেলা করা। আর লিভারেজের দ্বিতীয় ধরনটি কি? দ্বিতীয় ধরনটি হল ক্যাপিটাল বা মূলধন, অর্থাৎ টাকা ব্যবহার করে আরও টাকা তৈরি করা। আধুনিক অর্থনীতিতে বড় বড় বিনিয়োগকারীরা তো এই ক্যাপিটাল লিভারেজ ব্যাপকভাবে ব্যবহার করেন। এটি অত্যন্ত শক্তিশালী, কিন্তু এর একটা বড় বাধা হল এটি শুরু করার জন্য প্রথমেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন হয়, যা সবার কাছে থাকে না। একদমই থাকে না। আর ঠিক এখানেই চলে আসে সোর্সের সবচেয়ে যুগান্তকারী কনসেপ্ট, পারমিশনলেস লিভারেজ বা বিনা অনুমতির লিভারেজ। হ্যাঁ, আজকের ইন্টারনেট আর প্রযুক্তির যুগে এই নতুন ধারার লিভারেজ পুরো গেমটাই বদলে দিয়েছে। কোড আর মিডিয়া হলো এই লিভারেজের মূল হাতিয়ার। একটা ইউটিউব ভিডিও, একটা পডকাস্ট, একটা সাবস্ট্যাক নিউজলেটার অথবা একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এগুলো সবই পারমিশনলেস লিভারেজের চমৎকার উদাহরণ। এই পারমিশনলেস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের জন্য এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সুযোগ। কারণ এর জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। ঠিক। লেবার লিভারেজের জন্য যেমন কর্মীদের রাজি করাতে হয়, ক্যাপিটাল লিভারেজের জন্য যেমন বিনিয়োগকারী বা ব্যাংকের অনুমতির প্রয়োজন হয়, এখানে তার কিছুই লাগে না। একটা সফটওয়্যার কোড লেখার জন্য বা একটা ভিডিও তৈরি করার জন্য কারো কাছ থেকে কোনো ফান্ডিং বা লাইসেন্স নেওয়ার দরকার নেই। আর এর সবচেয়ে জাদুকরী দিকটি হল এর জিরো মার্জিনাল কস্ট এবং ইনফিনিট স্কেল। কেউ যখন রাতে ঘুমিয়ে থাকে তখনও ইন্টারনেটের মাধ্যমে তার তৈরি করা মিডিয়া বা কোড লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। অতিরিক্ত একজন ব্যবহারকারীর জন্য নতুন করে কোনো শ্রম বা খরচ করতে হয় না। একদম। তবে এই যে পারমিশনলেস লিভারেজের সুবিধা, এর সাথে কিন্তু একটা বড় চ্যালেঞ্জও যুক্ত আছে বলে সোর্সে বলা হয়েছে। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা। যখন কোনো কাজের জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই, তখন সেই কাজের সম্পূর্ণ দায়ভারও নিজের কাঁধেই নিতে হয়। এখানে প্রাচীনকালের ব্যবসায়ীদের একটা খুব প্রাসঙ্গিক ঐতিহাসিক উদাহরণ টানা হয়েছে। পুরনো দিনের ব্যবসায়ীরা যখন বড় বড় পালতোলা জাহাজ নিয়ে বাণিজ্যে বেরোত, তখন তারা শুধু নিজেদের আর্থিক মূলধনই বাজি রাখত না। তারা অজানা সমুদ্রে পাড়ি দিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিত, নিজেদের সম্মান এবং অস্তিত্বকে পুরোপুরি বাজি রাখত। কিন্তু আজকের দিনে তো আর কাউকে জাহাজে করে অজানা সমুদ্রে যেতে হয় না। না, তা হয় না। কিন্তু ডিজিটাল যুগে এই ঝুঁকি নেওয়ার আধুনিক রূপ হল নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা এবং প্রকাশ্যে নিজের কাজের দায়ভার গ্রহণ করা। সোর্স ম্যাটেরিয়ালে নোভাজি এফএক্স নামের একটা ডিজিটাল ব্র্যান্ডিং বা ডিজাইন এজেন্সির চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। নোভাজিএফএক্স শুধু আড়ালে বসে ডিজাইন ডেলিভারি দেয় না, বরং তারা ইন্টারনেটে নিজেদের একটা স্পষ্ট পরিচয় দাঁড় করিয়েছে। তারা যখন কোনো প্রজেক্ট করে তখন সেই কাজের ভালো মন্দ সব কিছুর দায় তারা নিজেদের ব্র্যান্ডের নামে নেয়। এই যে নিজের নাম এবং পরিচয় বাজি রেখে কাজ করা, একেই বলা হয় স্কিন ইন দ্য গেম। এই স্কিন ইন দ্য গেম থাকাটা মানুষের মনস্তত্ত্বে দারুণ প্রভাব ফেলে। যখন কেউ নিজের কাজের সম্পূর্ণ দায়িত্ব নেয় এবং নিজের নামে ঝুঁকি নিতে প্রস্তুত থাকে, তখন মার্কেট বা সমাজ তাকে বিশ্বাস করতে শুরু করে। কারণ সবাই জানে এই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যর্থ হলে
এর পুরো দায়ভার তারাই নেবে। অন্য কারোর ঘাড়ে দোষ চাপিয়ে পালিয়ে যাবে না। এই স্বচ্ছতা আর দায়বদ্ধতা থেকে ধীরে ধীরে একটা শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড গড়ে ওঠে। আর এই বিশ্বস্ত ব্র্যান্ড থেকেই পরবর্তীতে বড় বিনিয়োগ, গুরুত্বপূর্ণ পার্টনারশিপ এবং এমন সব সুযোগ তৈরি হয় যা আড়ালে থাকা সাধারণ কর্মীদের কাছে কখনোই পৌঁছায় না। তবে এই বড় সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা প্রয়োজন। সেটা হলো জাজমেন্ট বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। হ্যাঁ, ডিজিটাল যুগে আমাদের চারপাশে তথ্যের ছড়াছড়ি আর সব জায়গায় শুধু হাসল কালচার বা সারাদিন ব্যস্ত থাকার একটা ভ্রম তৈরি হয়েছে। অনেকেই মনে করেন সারাদিন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে হাড় ভাঙা খাটুনি করাই বুঝি সাফল্যের চাবিকাঠি। কিন্তু সোর্সের বিশ্লেষণ অনুযায়ী বর্তমান যুগে কেবল অন্ধের মতো পরিশ্রম করার চেয়ে বুদ্ধিমান হওয়া এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা অনেক বেশি মূল্যবান। সোর্সে বড় কোম্পানির সিইও বা প্রধান নির্বাহীদের উদাহরণ দিয়ে এ বিষয়টি খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। একজন সাধারণ কর্মচারী হয়তো দিনে ৮-১০ ঘন্টা একটানা কাজ করে, কিন্তু একজন সিইও হয়তো সারাদিনে মাত্র ১ বা ২টো বড় সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তগুলোর সংখ্যায় কম হলেও এর প্রভাব হয় বিশাল। তার একটা সঠিক সিদ্ধান্ত কোম্পানিকে কয়েক মিলিয়ন ডলার লাভ এনে দিতে পারে। আবার একটা ভুল সিদ্ধান্তের কারণে অসংখ্য মানুষের চাকরি যেতে পারে। অর্থাৎ এখানে কাজের ঘণ্টার চেয়ে সিদ্ধান্তের নিখুঁত হওয়াটাই আসল। গতি আর দিকের এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সোর্সের একটা দারুণ অ্যানালজি হল ভুল দিকে ১০০ মাইল বেগে দৌড়ানোর চেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে সঠিক পথ খুঁজে বের করে সেই পথে ১ মাইল হাঁটা অনেক বেশি কার্যকর। একদম। গতি বা স্পিড যতই থাকুক না কেন, দিক বা ডিরেকশন যদি ভুল হয় তবে পুরো পরিশ্রমটাই বৃথা। তাই যে কোনো কাজ শুরু করার আগে গভীর চিন্তাভাবনা আর সঠিক জাজমেন্ট প্রয়োগ করে নিশ্চিত হতে হয় যে পথটি আসলেই সঠিক কিনা। আর যখন সঠিক পথটি খুঁজে পাওয়া যায় এবং সেই পথে ধারাবাহিক কাজ চলতে থাকে, তখনই প্রকৃতির অন্যতম শক্তিশালী সূত্র কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের জাদুকরী প্রভাব দৃশ্যমান হয়। সাধারণত আমরা ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের ক্ষেত্রে কম্পাউন্ডিংয়ের কথা শুনে থাকি। কিন্তু সোর্সের সবচেয়ে চমকপ্রদ দিক হল এটি দেখায় কিভাবে কম্পাউন্ডিং শুধু টাকায় সীমাবদ্ধ না থেকে জ্ঞান, দক্ষতা, মানুষের সাথে সম্পর্ক এবং সম্মানের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। এই কম্পাউন্ডিংয়ের গ্রাফটি বুঝতে পারাটা মানসিক ধৈর্যের জন্য খুব দরকারি। এটি মূলত একটা দীর্ঘমেয়াদী খেলা। যদি কেউ একই ইন্ডাস্ট্রি, একই দক্ষতা বা একই নেটওয়ার্কের মানুষের সাথে টানা ১০ বছর লেগে থাকে, তবে তার ফলাফল কখনোই সরল রেখায় বা লিনিয়ার হারে আসে না। প্রথম কয়েক বছর হয়তো মনে হতে পারে যে তেমন কোনো উন্নতি হচ্ছে না, পরিশ্রম অনুযায়ী প্রাপ্তি খুবই নগণ্য। কিন্তু নির্দিষ্ট একটা থ্রেশহোল্ড বা সময় পার হওয়ার পর এই গ্রাফটা হঠাৎ করে সূচকীয় বা এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকে। শেষের ২ বা ৩ বছরে যে অভূতপূর্ব ফলাফল পাওয়া যায় তা হয়তো আগের পুরো সময়ের চেয়েও কয়েক হাজার গুণ বড় হয়। এই কনসেপ্টটা বর্তমান সময়ে রাতারাতি সফল হওয়ার বা ওভারনাইট সাকসেসের যে অবাস্তব ফ্যান্টাসি রয়েছে তার সম্পূর্ণ বিপরীত। আজকাল সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খুব দ্রুত শীর্ষে পৌঁছাতে চায়। কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সম্পদ বা শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হলে এই কম্পাউন্ডিংয়ের সময়টুকু দিতেই হবে। ছোট ছোট সঠিক সিদ্ধান্ত এবং প্রতিদিনের ধারাবাহিক কাজগুলোই বছরের পর বছর ধরে কম্পাউন্ড হয়ে একসময় বিশাল একটা ইকোসিস্টেমে পরিণত হয়। পুরো আলোচনাটিকে যদি আমরা একটা বড় ফ্রেমে বা বিগ পিকচারে দেখি তবে সোর্সের মূল দর্শনটি খুব পরিষ্কার হয়ে ওঠে। হ্যাঁ, শুধু টাকার পেছনে না ছুটে আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটা স্বয়ংক্রিয় সিস্টেম বা সম্পদ তৈরি করা। আর এই সিস্টেমটি তৈরি হবে আমাদের সহজাত স্পেসিফিক নলেজের ওপর ভিত্তি করে। এটিকে স্কেল করার জন্য বা লাখো মানুষের কাছে বিনা খরচে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করতে হবে পারমিশনলেস লিভারেজ তথা কোড বা মিডিয়াকে। এই পুরো যাত্রায় নিজের কাজের সম্পূর্ণ দায়ভার বা অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। আর এই সব কিছুকে সঠিক পথে রাখার জন্য প্রয়োজন তীক্ষ্ণ জাজমেন্ট। এবং সবশেষে কম্পাউন্ডিংয়ের জাদুকরী প্রভাব পাওয়ার জন্য দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে লেগে থাকার মানসিকতা। চমৎকার সারসংক্ষেপ। এই সূত্রগুলো কেবল তাত্ত্বিক আলোচনা নয়, এগুলো প্রতিদিনের জীবনে সরাসরি প্রয়োগ করার মতো কার্যকরী টুলস। অবশ্যই। আমরা প্রতিদিন যে ৮ বা ১০ ঘন্টা কাজ করছি তা কি আমাদের নিজস্ব কোনো সিস্টেম দাঁড় করাচ্ছে, নাকি শুধু ইনফ্লেশনে হারিয়ে যাওয়ার মতো কিছু টাকা এনে দিচ্ছে? এই প্রশ্নগুলো নিজেদের বারবার করা প্রয়োজন।
আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে আজকের এই পুরো ম্যাটেরিয়ালের ওপর ভিত্তি করে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। যদি পারমিশনলেস লিভারেজ বা বিনা অনুমতির এই অসীম ক্ষমতা, একটা ব্লগ, একটা পডকাস্ট বা একটা কোড আজ ইন্টারনেট আর প্রযুক্তির কল্যাণে সবার হাতের মুঠোয় থাকে, তবে নিজের প্রথম সম্পদ তৈরির সিস্টেম বা পার্সোনাল ব্র্যান্ড শুরু করতে আমাদের আসলে কিসের অপেক্ষা? এই পথে হাঁটার জন্য এখন আর কোটি টাকার মূলধন বা কোনো বসের অনুমতির প্রয়োজন নেই। তাহলে কি আমাদের আটকে রেখেছে? শুধুই প্রকাশ্যে ব্যর্থ হওয়ার ভয়, নাকি সঠিক জাজমেন্টের অভাব?